সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি তোমাদের সোমা ম্যাডাম। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর আমাদের পৃথিবীর বইয়ের পঞ্চম অধ্যায় নদী তোমাদেরকে বোঝাবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইবও করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার পড়ার সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ আমি নদী অধ্যায়টা শুরু করছি। দেখো নদী কিভাবে সৃষ্টি হয়। এখানে দেখো পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোট জলধারাগুলো যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচু স্থানের দিকে বয়ে চলে তখন নদীর সৃষ্টি হয়। এর পরের পেজে দেখো নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে। নদীর প্রধান যেখান থেকে শুরু হয় সেই জায়গাটাকে নদীর উৎস বলে। সাধারণত পাহাড় পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি বা সৃষ্টি হয়। কোনো পাহাড় বা পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গা থেকে নদীর সৃষ্টি হয়। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা মার্ক করে নিও। নদী গঙ্গার কিভাবে উৎপত্তি হয়েছে যদি এই প্রশ্নটা দেয় তাহলে এটা লিখতে পারো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। এরপর দেখো যেখানে গিয়ে নদী শেষ হয় অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মিশে সেই জায়গাকে নদীর মোহনা বলে। নদী এক জায়গা থেকে শুরু হয় এবং আরেক জায়গায় গিয়ে তো শেষ হয়, সেই জায়গাটাকে যেমন ধরো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাটাকে বলা হয় নদীর মোহনা। পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদীর মোহনা। নদী হলো স্বাভাবিক প্রবহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। এর পরের পেজে দেখো পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় নদী সৃষ্টি করে। এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলের জল দ্বারা সৃষ্টি সেই অঞ্চলটি হলো ওই নদীর ধারণ অববাহিকা। এইভাবে উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলা হয়। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। এর পরের পেজটা দেখো উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীটার উপনদী বলে। তাহলে এই প্রশ্নটাও তোমরা মার্ক করে নিও, উপনদী কাকে বলে। এটুকখানি তোমরা লিখবে, উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীটার উপনদী বলা হয়। যেমন ধরো যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক প্রভৃতি নদীগুলো হচ্ছে গঙ্গার উপনদী। এটা উদাহরণ হিসাবে তোমরা লিখতে পারো। আবার মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদের শাখা নদী বলা হয়। এটাও তোমরা মার্ক করে নেবে, শাখা নদী কাকে বলে। তাহলে এটা লিখবে, আবার মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে শাখা নদী বলা হয়। ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। এটাও তোমরা উদাহরণ হিসেবে লিখতে পারো, ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। এরপরে দেখো পিকলুর ডায়েরি। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলা হয়।
নদী উপত্যকা কাকে বলে? এগুলো হচ্ছে ছোটো ছোটো প্রশ্ন, এই এক লাইন এটা মার্ক করে নিও। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলা হয়। এরপর দেখো, নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলা হয়। আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। এই প্রশ্নটা তোমরা মার্ক করে নিও। নদী অববাহিকা কাকে বলে? এটা লিখবে, নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলা হয়। এটা উদাহরণ হিসেবে দিতে পারো, আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। এটা এক মার্কসের কোশ্চেনও আসতে পারে, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটা, তখন লিখবে আমাজন নদী অববাহিকা। এরপর দেখো, একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। তাহলে দোয়াব কাকে বলে? একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। পার্সি শব্দ দোয়াব, দো দুই, আব মানে জল বা নদী। ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলা হয়। তাহলে অন্তর্বাহিনী নদী কাকে বলে? এটা লিখবে, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মিশে তাকে অন্তর্বাহিনী নদী বলা হয়। যেমন হচ্ছে ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া অন্তর্বাহিনী নদী, এটা উদাহরণ হিসাবে তোমরা লিখতে পারো। যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলা হয়। না, আন্তর্জাতিক নদী কাকে বলে তোমরা এই এক লাইন এটা লিখতে পারো। যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলা হয়। উদাহরণ হচ্ছে সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিউব আন্তর্জাতিক নদীর উদাহরণ। এর পরের পেজে দেখো, সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফ গলা জল। এই নদীগুলোতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলা হয়। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এটাও মার্ক করে নাও। নিত্যবহ নদী কাকে বলে? সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফ গলা জল। এই নদীগুলোতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলা হয়। তাহলে নিত্যবহ মানে হচ্ছে সবসময় জল থাকবে। কোন নদীগুলো? যেগুলো হচ্ছে উঁচু পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়, পার্বত্য অঞ্চলের চূড়াটা কি সবসময় বরফে ঢাকা থাকে, সেখানে সবসময় বরফ গলছে এবং সেটা নদীর মাধ্যমে প্রবাহিত হচ্ছে, তাই সেই সমস্ত নদীগুলোতে কি হয়, সারা বছর জল থাকে, তাই এদেরকে নিত্যবহ নদী বলা হয়। মানচিত্রে হচ্ছে এই নদীগুলো নীল রঙের সাহায্যে দেখানো হয়েছে। আগে মানচিত্রে এগুলো হচ্ছে নীল রঙের দেখানো হয়েছে, উদাহরণ হচ্ছে গঙ্গা নদী। এরপর দেখো, মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলোর জলের উৎস সাধারণত বৃষ্টির জল হয়। এই কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলিতে জল প্রায় থাকে না, তাই এদেরকে অনিত্যবহ নদী বলা হয়। এটাও মার্ক করে নাও, অনিত্যবহ নদী কাকে বলে? যেসব নদীগুলো মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হয়েছে সেই নদীগুলোর জলের উৎস সাধারণত হচ্ছে বৃষ্টির জল। এই নদীগুলো হচ্ছে বৃষ্টির জল থেকে সৃষ্টি হয়েছে। এগুলোতে কি হয়, শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলোতে জল প্রায় থাকে না, তাই এদেরকে অনিত্যবহ নদী বলা হয়। উদাহরণ হচ্ছে বাঁকুড়ার গন্ধেশ্বরী। আর এইগুলো হচ্ছে মানচিত্রে কালো রঙের দেখানো হয়। অনিত্যবহ নদী কালো রঙের দেখানো হয় আর নিত্যবহ নদী হচ্ছে নীল রঙের দেখানো হয়। এর পরের পেজে দেখো, নদী কি কি কাজ করে? দেখো, নদী মূলত বয়ে যাওয়া জলধারা। নদী ও তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। এটাই নদীর ক্ষয় কাজ।
একে নদীর ক্ষয়কাজ বলা হয়। নদী তার স্রোতের সঙ্গে বিভিন্ন জিনিস বহন করে চলে, যেমন হচ্ছে মাটি, বালি, ছোট বড় নুড়ি, এমনকি বড় বড় পাথর, এগুলো সব চূর্ণ করে এবং তার সাথে বয়ে নিয়ে চলে। এটাকে নদীর ক্ষয়কাজ বলা হয়। এই সব নুড়ি, কাকড়, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে। এটাই নদীর বহন কাজ। এটাকে নদীর বহন কাজ বলা হয়। এই যে নদীর সাথে যে সমস্ত নুড়ি, কাকড়, বালি, পলি এগুলো বয়ে চলেছে, এগুলোকে নদীর বহন কাজ বলা হয়। আবার কোথাও স্রোত কমে গেলে এই সব পদার্থগুলো নদীর পাশে বা নদী খাতের মধ্যে জমা হতে থাকে। এটাই নদীর সঞ্চয় কাজ। যেটা হচ্ছে নদীর সাথে বয়ে চলে সেটা হচ্ছে বহন কাজ, আর কিছু পদার্থ নদীর পাশে, নদীর দুই ধারে জমা হতে থাকে বা নদী খাতের মধ্যে জমা হতে থাকে, এটাকে বলা হয় নদীর সঞ্চয় কাজ। এর পরের পেজে তেমন কিছু বোঝানোর নেই, তার পরের পেজে দেখো নদীর উচ্চ প্রবাহ। উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত থাকে নদীর উচ্চ প্রবাহ। ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। তাহলে ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ কোনটা? গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। তারপরে দেখো পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু ভাব বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা। উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়াও হয় না। এই সরু এবং গভীর নদী উপত্যকা ইংরেজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়। একে গিরিখাত বলা হয়। তাহলে গিরিখাত কাকে বলে, এই প্রশ্নটা দিলে তোমরা এখান থেকে লিখবে উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়াও হয় না। এই সরু এবং গভীর নদী উপত্যকা ইংরাজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়। একে গিরিখাত বলা হয়। এই পাশের ছবিটা দেখো, এই যে বিয়ের মতো দেখো আকৃতির উপত্যকা, এরকম শেপের হয়। যেমন দেখো পেরুর এল ক্যানন, দা কলকা। বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এরপর দেখো এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের উদাহরণ। নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়, আর নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত 260 মিটার। এই পাশের ছবিটা দেখো, এইভাবে উঁচু জায়গা থেকে ঝাঁপিয়ে নিচের দিকে পড়ছে জলস্রোতটা, এইভাবে জলপ্রপাত সৃষ্টি হয়। পরের পেজে দেখো নদীর মধ্য প্রবাহ। নদীর মধ্য প্রবাহ পার্বত্য অঞ্চলের পর মালভূমি বা সমভূমি অঞ্চলে নদীর মধ্য প্রবাহ হয়। হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর মধ্য প্রবাহ। পার্বত্য অঞ্চলে হয় নদীর উচ্চ প্রবাহ, তারপরে যখন মালভূমি বা সমভূমিতে এসে পড়ে তখন নদীর মধ্য প্রবাহ হয়। মধ্য প্রবাহে ভূমির ঢাল কম থাকায় নদীর গতি ও শক্তি দুটোই কমে যায়। নদী প্রধানত বহন এবং সঞ্চয় কাজ করে। তখন কি হয়, মধ্য প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে বহন এবং সঞ্চয় করা। এ সময় নদীর নিচের দিকে ক্ষয় করা প্রায় বন্ধ করে দেয়, ফলে উপত্যকার গভীরতাও কমে যায়। প্রচুর উপনদীর মাধ্যমে নদীতে জলের পরিমাণ বাড়ে এবং নদীর দুপাশের দিকে বেশি ক্ষয় করে, ফলে নদী উপত্যকা চওড়া হতে থাকে। ভূমির ঢাল কমে যাওয়া এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। নদীর বহন ক্ষমতাও কমে যায়। বয়ে আনা পলি, বালি, নুড়ি, কাঁকড় নদীর মধ্যে বা দুধারে সঞ্চিত হলে জলপ্রবাহের পথ আটকে যায়, নদীতে চড়া পড়ে, কখনো নদীর দ্বীপ তৈরি করে। এইভাবে দেখো নদীর কি হয়, বহন ক্ষমতা তখন কমে যায়,
এর ফলে কি হয়, বয়ে আনা পলি, বালি, নুড়ি, কাঁকর এগুলো কি হয়, নদীর দুই ধারে সঞ্চিত হয় বা জলপ্রবাহের পথ আটকে যায়। তখন কি হয়, নদীতে চড়া পড়ে বা আবার নদীর দ্বীপও তৈরি হয়। নদীর বাঁকের একদিকে খাড়া পাড়ের দিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে ঢালু পাড়ে সঞ্চয় বেশি হয়, ফলে নদী এক পাড় ভাঙে অন্য পাড় গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা দেখো, এইভাবে ঘোড়ার খুরের মতো তৈরি হয়, এই অশ্বের খুরের মতো, মানে ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। দেখো এখান থেকে লিখবে, নদীর বাঁকের একদিকে খাড়া পাড়ের দিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদীর এক পাড় ভাঙে অন্য পাড় গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদীর বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। এই পর্যন্ত তোমরা লিখতে পারো। এর পরের পেজে দেখো, বোঝানোর কিছু নেই, এই ছবিটা তোমরা দেখে নেবে, এই পাশের ছবিটা। এর পরের পেজে দেখো, নদীর নিম্ন প্রবাহ। উচ্চ এবং মধ্য প্রবাহের পর অত্যন্ত মৃদু ভূমিঢালের ওপর দিয়ে এঁকে বেঁকে নদী মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, এটাই নিম্ন প্রবাহ। উচ্চ প্রবাহ আর মধ্য প্রবাহের পর কি হয়, নদীর নিম্ন প্রবাহ হয়। তখন কি হয়, অত্যন্ত মৃদু ভূমিঢালের ওপর দিয়ে নদী এঁকে বেঁকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, এটাকেই নিম্ন প্রবাহ বলে। মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। এই সময় নদীর গতি এবং শক্তি এতই কমে যায় যে ক্ষয়কাজ একেবারেই বন্ধ হয়ে যায়। সামান্য বহন কাজ হলেও নদীর মূল কাজ এই সময় কি হয়, সঞ্চয় হয়। এই সময় নদীর নিম্ন প্রবাহে নদীর কাজ হচ্ছে সঞ্চয় করা। এই প্রবাহে উপনদী প্রায় থাকেই না, বরং কিছু শাখা নদীর সৃষ্টি হয়। নদীর মধ্যে পলি, বালি, কাঁকর জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে, উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে। চীনের হুয়াংহো নদীর নিম্ন গতিতে এইরূপ প্লাবনভূমি দেখা যায়। নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি, বালি, কাঁকর জমা হয়ে চড়া সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়া দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে, ফলে প্রায় ত্রিভুজের মতো বাংলার মাত্রাহীন ব, গ্রিক অক্ষর ডেল্টার মতো বদ্বীপ সৃষ্টি হয়। উদাহরণ, গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ সমভূমি। এখানে পাশের এই ছবিটা দেখো, বয়ের মতো দেখো তৈরি হয়েছে, এইভাবে বদ্বীপ সৃষ্টি হয়। সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না। নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। এ কারণেই পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই। এর পরের পেজে দেখো, সেরকম বোঝানোর কিছু নেই। আজকে তাহলে আমি এই অধ্যায়টা এখানেই শেষ করলাম। আমি পরের পর্বে প্রশ্ন উত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতেও ভুলবে না। আজ এই পর্যন্তই থাক, ভালো থেকো।